হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজ শ্রাবণের শেষ সোমবার, মহাদেবের পুজোর এক অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন। আর এই বিশেষ দিনটি উদযাপন করার জন্যই আজ আমি চলে এসেছি কলকাতার অন্যতম বিখ্যাত এবং জাগ্রত দুটি মন্দিরে। তো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো ভূতনাথ, মোটা বাবা আর তার আশেপাশে আরো কিছু মন্দির। আচ্ছা, তোমরা ভূতনাথে তো অনেকেই গেছো, কিন্তু এই কামানটাকে খেয়াল করেছো কি? আমার সাথে থাকলে কিন্তু মন্দির দর্শনের পাশাপাশি তোমরা জানতে পারবে কলকাতার অলিতে গলিতে লুকিয়ে থাকা কিছু ইতিহাস। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোটা বাবার মন্দিরে কিন্তু চলে এসেছিলাম। আর দেখো এখানে কিন্তু এর পাশে একটা রাধা কৃষ্ণের মন্দিরও ছিল। তো আজ আমি তোমাদের সাথে মোটা বাবার মন্দির সম্পর্কে এমন কয়েকটা অলৌকিক আর রোমাঞ্চকর ইতিহাস শোনাবো, যা শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো চলো। মোটা বাবার এই মন্দিরের মূল আকর্ষণ হলো এখানকার সেই পবিত্র শিবলিঙ্গটি। সাধারণ মন্দিরগুলোর মতো এটি শুধু একটি পাথর নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত এবং অলৌকিক বিশ্বাস। স্থানীয় প্রবীণ ভক্ত ও সেবায়েতদের মুখে মুখে পুরুষানুক্রমে একটা কথা প্রচলিত রয়েছে, এই শিবলিঙ্গটি নাকি সম্পূর্ণ জীবন্ত এবং এটি প্রতি বছর আকারে বাড়তে থাকে। এতক্ষণ আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম মোটা বাবার মন্দির। তো চলো এবার এই দুটো কামানের ইতিহাস জেনে নেওয়া যাক। কামান দুটির মধ্যে বাম দিকেরটি 1757 থেকে 1766 সালের মধ্যে রাউন্ড শট শ্রেণীর এবং অন্যটি 1760 থেকে 1766 সালের মধ্যে জ্যাম্বুরেট শ্রেণীর কামান। রাউন্ড শট কামানটি ভারী লোহার গোলক ছুঁড়ে শত্রুদের জাহাজের দেওয়ালে বা মাস্তুল গড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হতো, আর তুলনামূলক হালকা জাম্বুরেট কামানটি কাছাকাছি লড়াইয়ে বা শত্রুর সেনাদের লক্ষ্য করে ব্যবহার করা হতো। অষ্টাদশ শতকের এই সময়টিতে বিশ্বজুড়ে চলা 7 বছরের যুদ্ধ এবং ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌ অভিযান ও ঔপনিবেশিক প্রভাব বিস্তারের সময় ব্রিটিশ নৌবাহিনী এই ধরনের কামান ব্যবহার করত। ব্রিটিশ আমলে বা তার পরবর্তীতে এই ভারী কামানগুলো বাংলার নদীপথ বা জলভাগের বিভিন্ন এলাকায় ব্যবহৃত হওয়ার পর একসময় কার্যকারিতা হারিয়ে ভারুয়া বা বড় সেবক বাঁধের কাটোয়ার পাড়ে বা ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে যায়। পরবর্তীকালে 2010 সালে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এগুলোকে উদ্ধার করে 2019 সালে বর্তমান স্থানে জনসমক্ষে সংরক্ষণ করা হয়েছে। তো চলো এবার আমি তোমাদের ঘুরে দেখাবো এখানকার আশেপাশের কয়েকটি মন্দির। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই যেন কেমন একটা যন্ত্রের মতো হয়ে গেছি। সবসময় একটা দৌড়ঝাঁপ, টেনশন লেগেই আছে। কিন্তু এই ভূতনাথ চত্বরে বা এই ছোট মন্দিরগুলোর ছায়ায় এসেও মনে হয় সময় যেন হঠাৎ করেই থেমে গেছে। এখানকার বাতাসের মধ্যেই একটা অদ্ভুত নিস্তব্ধতা আর শান্তি রয়েছে, যা শুধু কান দিয়ে শোনা যায় না, চোখ বন্ধ করে অনুভব করতে হয়। যখন চারপাশের কোলাহল থেকে দূরে এসে বসা যায়, তখন মনে হয় আমাদের মনের ভিতরের যত জঞ্জাল, যত ক্লান্তি, সব যেন মহাদেবের চরণে নিবেদিত হয়ে মনটাকে একেবারে হালকা করে দিচ্ছে। এটাই হলো আসল আধ্যাত্মিকতা, যা আমাদের ভিতরের অহংকার আর যান্ত্রিকতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আর ভূতনাথে যাওয়ার সময় কিন্তু আমি যেটা দেখলাম, ভূতনাথে কিন্তু আশেপাশে অনেকগুলো ডালা, মানে বিভিন্ন রকমের ফুলের ডালা, প্রসাদ, মিষ্টি,
মালা এইসবের দোকান রয়েছে। তো তোমরা পুজো দিতে চাইলে সন্ধেবেলা সকালবেলা যখন ইচ্ছা গিয়ে তোমরা এখান দিয়ে ডালা নিয়ে পুজো দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে ভূতনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম। তো চলো তোমাদেরকে ভূতনাথ মন্দিরটা দর্শন করিয়ে দিই। ভূতনাথ মন্দিরের কথা যত বলবো তত কম মনে হবে। কলকাতার এই প্রাচীন মন্দির নিয়ে মানুষের মনে ভক্তির শেষ নেই। যুগ যুগ ধরে ভক্তরা বিশ্বাস করেন এখানকার বাবা ভূতনাথ অত্যন্ত জাগ্রত। লোকমুখে শোনা যায় এই মন্দিরে এসে কেউ যদি মন থেকে একটা সুতো বেঁধে বা মানত করে যায় আর একনিষ্ঠভাবে বাবার চরণে প্রার্থনা জানায়, তবে মহাদেব কাউকে ফেরান না। বহু মানুষ অলৌকিকভাবে তাদের জীবনের কঠিন সংকট থেকে মুক্তি পেয়েছেন, অসম্ভব সব সমস্যার সমাধান পেয়েছেন কেবল এই ভূতনাথের কৃপায়। এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর আধ্যাত্মিক শক্তি, যা এখানে না এলে অনুভব করা যায় না। এখানের এই নিস্তব্ধতা, ধূপধুনোর হাজারো মানুষের ভক্তি সব মিলিয়ে এখানে একটা অন্য জগৎ তৈরি হয়। এই মন্দিরের মূল গর্ভগৃহের চারপাশের পরিবেশটাই একদম আলাদা। মন্দিরে সেই চিরচেনা ভিড়, ধূপধুনোর সুবাস আর ভক্তদের একটানা হর হর মহাদেব ধ্বনি সব মিলিয়ে এখানকার একটা অদ্ভুত আধ্যাত্মিক আবহ তৈরি করে। আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল, তাই মা আমাদেরকে খাইয়েছিল কচুরি আর আলুর তরকারি, যেটা খেতে খুবই টেস্টি ছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়ে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।